বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 বইয়ের চ্যাপ্টার বিজনেস কম্বিনেশন থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে কলমে শিখব। তারপরে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব। সম্পূর্ণ ক্লাস না টেনে দেখলে ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। এই অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য অনেক কিছু বুঝতে হয়। আমাকে একটু সময় দিতে হবে বোঝানোর জন্য, কারণ অঙ্কের সমাধানের জন্য তোমাদেরকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। তবে সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন এটার গ্যারান্টি দিতে পারি। এই জন্য আমাকে একটু সময় দিতে হবে। আর সম্পূর্ণ ক্লাস জুড়ে বেসিকটা বোঝানোর জন্য আমি একটু ধীরে ধীরে আলোচনা করব, সকল শিক্ষার্থীরা যাতে বুঝতে পারেন। তো যতগুলো বিষয় এখানে দেখলেন আমি আমার ডিজিটাল নোটের মধ্যে তোমাদের হাতে কলমে বোঝাচ্ছি। যতটা বিষয় দেখলেন আমি ব্যাখ্যা করে তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। অধ্যায়ের নাম হলো বিজনেস কম্বিনেশন অথবা ব্যবসায় জোট। ব্যবসায় জোট অথবা ব্যবসায় সমাবেশ, এটা বোঝানোর জন্য আমি এখন কিছু উদাহরণ দিব, তারপর এই বিষয়গুলো এক এক করে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, এইচ কোম্পানি যেটার 2000 শেয়ার আছে, এস কোম্পানি যেটার 500 শেয়ার আছে। এখন যদি কোনো শিক্ষার্থী এরকম থাকেন শেয়ার কি বুঝেন না, তাহলে প্রবলেম। এই জন্য শুরুতে আমি শেয়ার কি সেটা নিয়ে আলোচনা করছি এবং এটা জানারও প্রয়োজন আছে। শেয়ার সংজ্ঞা হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। কোম্পানির মূলধনের, যদি আজকে আমি এক মালিকানা অথবা অংশীদারি কোনো ব্যবসা করতে চাই, তাহলে আমার কাছে কিছু নগদ টাকা থাকতে পারে বা লোন করে মূলধন গঠন করে আমি ব্যবসা পরিচালনা করলাম। কিন্তু একটা কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করবে তখন শেয়ার ইস্যু করে থাকে। ইস্যু মানে ধরে নিতে পারো বিক্রয়, শেয়ার বিক্রয় করে থাকে। শেয়ার বিক্রয় করে টাকাটা সংগ্রহ করে তারপরে মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করে যে কোনো কোম্পানি। এটা হলো শেয়ার। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। আরও কিছু প্রশ্ন, যে কোম্পানি যে শেয়ার ইস্যু করে বা শেয়ার বিক্রি করে, যাদের কাছে শেয়ার বিক্রি করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এখন যদি যে কোনো একটা কোম্পানির শেয়ার আমি ক্রয় করে নিলাম, মনে করো কোম্পানি শেয়ার ইস্যু করেছে, আমি একটা শেয়ার ক্রয় করে নিলাম, তাহলে তো আমি একজন শেয়ার হোল্ডার। প্রশ্ন হলো শেয়ার আমি কেন ক্রয় করলাম? কারণ হলো আমার টাকা নিয়ে কোম্পানি যে আমার কাছে শেয়ার বিক্রি করেছে আর আমি শেয়ার ক্রয় করেছি, আমার টাকা নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে। ব্যবসা করে যে লাভ হবে কিংবা আয় হবে, লাভের একটা অংশ আমাকেও দিবে। ওইটার নাম হচ্ছে লভ্যাংশ অথবা ডিভিডেন্ড। ডিভিডেন্ড বা লভ্যাংশ। তো এই হচ্ছে শেয়ারের আলোচনা। তো কোম্পানি ব্যবসা পরিচালনা করে মূলত কি করে? মূলধন গঠন করে। কিভাবে? শেয়ার ইস্যু করে। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, যে এখানে বড় কোম্পানি কোনটা, ছোট কোম্পানি কোনটা? যে কোম্পানির 2000 শেয়ার আছে এবং যে কোম্পানির 500 শেয়ার আছে, তাহলে বড় কোনটা? এইচ কোম্পানি। এই বড় কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি অথবা বড় কোম্পানি। মানে বড় কোম্পানিকেই হোল্ডিং কোম্পানি বলা হয়। তারপর ছোট কোম্পানি যেটা আছে সাবসিডিয়ারি কোম্পানি, এটাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি অথবা ছোট কোম্পানি। তাহলে এই দুইটা কোম্পানির মধ্যে এইচ কোম্পানি হচ্ছে হোল্ডিং কোম্পানি আর এস কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এই বেসিকটা ক্লিয়ার। এখন যখন বড় কোম্পানি ছোট কোম্পানির 50%-এর বেশি শেয়ার ক্রয় করে নেয়, তখন দুইটা ব্যবসা মূলত এক হয়ে যায়। এটাকেই বলা হয় ব্যবসায় সমাবেশ, বিজনেস কম্বিনেশন বা ব্যবসায় জোট। বিষয়টা ক্লিয়ার? এই বড় কোম্পানি ছোট কোম্পানি, ধরো এখানে 500 শেয়ার আছে, 500 এর 50%-এর বেশি ধরে নিলাম আমি, 300 শেয়ার বড় কোম্পানি ক্রয় করে নিয়েছে, তখন দুইটা ব্যবসা এক হয়ে গেল। এটাই হচ্ছে কি বিজনেস কম্বিনেশন বা ব্যবসায় জোট। আমি আশা করব আমার এই ব্যাখ্যাটা তোমাদের জন্য অনেক প্রয়োজন ছিল। এখন আমি পরবর্তী ধাপে যাচ্ছি। আচ্ছা, ব্যালেন্স শিট কি, এটা কি তোমাদের জানা আছে? যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাস করতেছো তাদের এই প্রবলেম হওয়ার কথা না।
যে কোনো ব্যবসার প্রতিষ্ঠান, সেটা এক মালিকানা, অংশীদারি, তারপর কোম্পানি, যাই হোক না কেন, ওইটার মধ্যে ব্যালেন্স শিট তৈরি করা হয়। ওইটার মধ্যে লেনদেন ঘটবে, ওই লেনদেনকে জাবেদা দাখিলায় রূপান্তর করা হয় প্রথমে। জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল, রেওয়ামিল থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিস, অ্যাডজাস্টিং এন্ট্রিস থেকে এখানে ওয়ার্কশিট করা যায়। তারপর এক সময় ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, ফাইনালি ব্যালেন্স শিটটা তৈরি করা হয়। এবং ব্যালেন্স শিটের মধ্যে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা বিষয় থাকে। ব্যালেন্স শিটের মধ্যে যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা বিষয় থাকে। এটা হলো ব্যালেন্স শিট, যেটা যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে তৈরি করা হয়। আমাদের এই অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে তৈরি করতে হবে কনসলিডেটেড ব্যালেন্স শিট। কনসলিডেটেড ব্যালেন্স শিট বাংলা অর্থ হচ্ছে এখানে দ্বৈত উদ্ধর্তপত্র। ব্যালেন্স শিটের বাংলা অর্থ তো উদ্ধর্তপত্র, আর কনসলিডেটেড ব্যালেন্স শিট মানে দ্বৈত উদ্ধর্তপত্র। দ্বৈত মানে কি? এই যে দুইটা কোম্পানি এক হয়ে গেল, বড় কোম্পানি ছোট কোম্পানির 50%-এর বেশি শেয়ার ক্রয় করে নিল। আগে ছিল ধরো এইচ কোম্পানির একটা ব্যালেন্স শিট, আর এখন ছোট কোম্পানির শেয়ার ক্রয় করে নেওয়ার কারণে এখন দুইটা কোম্পানির টাকা একসাথে ব্যালেন্স শিট করতে হবে। এই জন্য এটা হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট অথবা দ্বৈত উদ্ধর্তপত্র। আমি আশা করব আমার প্রত্যেকটা ব্যাখ্যা তোমাদের কাছে ভালো লাগতেছে। তারপরে অলরেডি যারা পেইড কোর্সে যুক্ত আছো তারা ধারাবাহিক ক্লাসগুলো দেখো, আর যারা পেইড কোর্সে যুক্ত হতে চাও, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও এর শুরুতে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেইড কোর্সে যুক্ত হয়ে সকল গাণিতিক বইয়ের ক্লাস করতে পারো। এখন এই কনসলিডেটেড ব্যালেন্স শিট হচ্ছে আমাদের টার্গেট বা অঙ্কের সমাধান করতে হবে। এটা করার জন্য 8টা ওয়ার্কিং করে নিতে হয়, 8টা ওয়ার্কিং। নাম্বার 1 ওয়ার্কিং হচ্ছে হোল্ডিং রেশিও, যেখানে হোল্ডিং টু মাইনরিটি। উদাহরণস্বরূপ এইচ কোম্পানি না দিয়ে এখানে ধরে নিলাম যে সাবসিডিয়ারি কোম্পানি এর 2500 শেয়ার আছে। সাবসিডিয়ারি কোম্পানি মানে ছোট কোম্পানি এর। তো এইচ কোম্পানি কি করেছে, এখান থেকে 2000 শেয়ার ক্রয় করে নিয়েছে। তাহলে হোল্ডিং কোম্পানির ভাগে কি পরিমাণ শেয়ার পড়লো? 2000 অনুপাত। এখন এই 2500-এর মধ্যে 2000 শেয়ার যদি হোল্ডিং কোম্পানি ক্রয় করে নেয়, তাহলে সাবসিডিয়ারি কোম্পানির আন্ডারে কি পরিমাণ শেয়ার বাকি রইল? এটা বাকি রইল 500 শেয়ার। এখন 2500 শেয়ার থেকে হোল্ডিং কোম্পানি 2000 শেয়ার ক্রয় করে নিয়ে আসে, বাকি রইল 2500 থেকে 2000 বাদ দিলে 500 শেয়ার সাবসিডিয়ারি কোম্পানির। এখন সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার ইস্যু করেই কিন্তু মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করছে। যদিও 2000 শেয়ার সাবসিডিয়ারি কোম্পানি বা ছোট কোম্পানি বড় কোম্পানিকে 2000 শেয়ার বিক্রি করে দিয়েছে, এখন এই 2000 শেয়ারের দায়িত্ব বড় কোম্পানির আন্ডারে পড়ে যায়। কিন্তু বাকি যে 500 শেয়ার বা শেয়ার হোল্ডার আছেন, তাদের কি হবে? তাদেরও তো একটা চাওয়া পাওয়া বা অধিকার আছে। তো তাদের কি হবে? তাদের এই জন্য মানে এখানে কম হওয়ার কারণে তাদেরকে বলা হয় মাইনরিটি অথবা সংখ্যালঘু। এই জন্য এখানে আছে মাইনরিটি অথবা সংখ্যালঘু, সংখ্যালঘু। তো অনুপাতটা যদি আমি 2500 থেকে অনুপাত এরকম করি, তাহলে হবে 2000 অনুপাত 500, মানে 2500-এর মধ্যে হোল্ডিং 2000 আর বাকি 500 মাইনরিটি এর মধ্যে পড়বে। এটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে এইভাবে আমাদের তৈরি করতে হবে। এখন বাকিটা প্রয়োগটা আমাকে অঙ্কের মধ্যে একবার দেখাতে হবে, দেখালেই বুঝতে পারবেন। 2 নম্বরে কারেন্ট ইয়ার প্রফিট। মনে রাখার মতো বিষয়, এই জায়গায় জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সম্পর্কিত। দুটোই ডেবিট অথবা দুটোই ক্রেডিট ব্যালেন্স হলে বিয়োগ করা হবে। ক্রেডিট ডেবিট অথবা ডেবিট ক্রেডিট দুই ধরনের হলে যোগ করা হবে। মনে করো আগেই বলেছি আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এখন ব্যালেন্স শিট তৈরি করার জন্য আমাদের অঙ্কের মধ্যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, যেটা ব্যালেন্স শিট অথবা ব্যালেন্স শিটই দেওয়া থাকবে, অতিরিক্ত কিছু তথ্য দেওয়া থাকবে। তো অতিরিক্ত তথ্য বা সমন্বয়, এই দুইটা তথ্যের মধ্যে যদি দুইটাই ডেবিট অথবা দুইটাই ক্রেডিট হয়, তখন আমাদের বিয়োগ করতে হবে জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রয়োগটা একটু পরে দেখলে ক্লিয়ার হয়ে যাবে।
আর যদি একটা ডেবিট একটা ক্রেডিট অথবা একটা ক্রেডিট একটা ডেবিট দুইটা দুই ধরনের হয় তখন যোগ করা হবে, বাকিটা অঙ্কের মধ্যে বোঝানো হবে। ক্যাপিটাল প্রফিট নিয়ম হলো জেনারেল রিজার্ভ 1 জানুয়ারির টাকা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1 জানুয়ারির টাকা যোগ করে নিলে এখানে ক্যাপিটাল প্রফিট অথবা লস পাওয়া যাবে। তারপরে হোল্ডিং কোম্পানি আর সংখ্যালঘুদের মধ্যে আর সংখ্যালঘুদের মধ্যে এই টাকাটা এখানে ভাগ করে দিতে হবে, প্রযুক্ত অঙ্কের মধ্যে বোঝাবো। রেভিনিউ প্রফিট সাবসিডিয়ারি কোম্পানি সারা বছর যা আয় করেছে এটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, সারা বছর যা আয় করেছে। আর যেই তারিখে সাবসিডিয়ারি কোম্পানি এর শেয়ার বড় কোম্পানির কাছে বিক্রয় করে দিয়েছে সেই তারিখ থেকে যেই পরিমাণ আয় করেছে ওইটা হলো রেভিনিউ প্রফিট। আর রেভিনিউ প্রফিট এই জায়গায় কারেন্ট ইয়ার প্রফিটের টাকা দুটি কোম্পানির মধ্যে বন্টন হবে, হোল্ডিং কোম্পানি আর সংখ্যালঘুদের মধ্যে। সংখ্যালঘু মানে সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার বিক্রি করার পর যারা বাকি আছেন তারা। প্রয়োগটা একটু পরে হবে, সবাই বুঝবেন। 5 নম্বর ওয়ার্কিংয়ে গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ বাই করতে হয়, যেখানে ফেস ভ্যালু অফ শেয়ারের ফেস ভ্যালু অঙ্কের মধ্যে বোঝাবো। তারপর ক্যাপিটাল প্রফিট এখানে যোগ করে নিতে হবে। ক্যাপিটাল প্রফিট এখানে আমরা একটু আগে 3 নম্বর ওয়ার্কিংয়ে পেয়েছি, এইটা এখান থেকে নিব, একটু পরে আমি দেখাচ্ছি। টাকাটা এখানে যোগ করা হবে, এই জায়গায় যোগ করা হবে। তারপর কস্ট প্রাইস মানে কী দামে শেয়ারটা ক্রয় করা হয়েছে এটা মাইনাস করলে যদি এখানে মাইনাসের টাকা বের হয়, উপরে যোগফল থেকে এই কস্ট প্রাইস বা ইনভেস্টমেন্টের টাকা মাইনাস করলে যদি এখানে মাইনাসের টাকা বের হয় তখন এই যে দেখো আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি, মাইনাসের টাকা বের হলে গুডউইল আর প্লাসের টাকা বের হলে ক্যাপিটাল রিজার্ভ। 6 নম্বরে আনরিয়ালাইজ প্রফিটটা বাইর করতে হয়। আনরিয়ালাইজ প্রফিট হলো যে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির যে শেয়ার ক্রয় করে নিছে বা 50%-এর বেশি ব্যবসায়ের মালিকানা ক্রয় করে নিয়েছে, তো এই অবস্থায় 5,000 টাকা বা 10,000 টাকার স্টক মজুদ আছে। এই স্টকের মধ্যে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি উভয়ের অধিকার আছে। এখন এই স্টক থেকে কি পরিমাণ আয় হতে পারে, অঙ্কের মধ্যে বলা থাকতে পারে যে ব্যয়ের উপরে 25%, এরকম বলা হবে যে ব্যয়ের উপরে 25%, তখন বাহির করবেনটা কিভাবে, এটা সরাসরি অঙ্কের মধ্যে যদি প্রয়োগ করে না বোঝাই তাহলে বুঝবেন না। 7 নম্বরে মাইনরিটি ইন্টারেস্ট, সংখ্যালঘুদের ইন্টারেস্টের পরিমাণ কি পরিমাণ দায় আছে তাদেরকে দিতে হবে, ওইটা বাইর করতে হবে। এই জন্য সাবসিডিয়ারি কোম্পানির ফেস ভ্যালু, ক্যাপিটাল প্রফিট, তাদের রেভিনিউ প্রফিট যোগ করা হবে। আনরিয়ালাইজ প্রফিট যেটা 6 নম্বর ওয়ার্কিংয়ে বাইর করা হবে ওইটা বিয়োগ করে দিলে মাইনরিটি ইন্টারেস্ট, প্রয়োগটা হবে একটু পরে। ফাইনালি এখানে বাইর করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হোল্ডিং কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো হোল্ডিং কোম্পানির অঙ্কের মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অবশ্যই দেওয়া থাকবে, তার সাথে তাদের রেভিনিউ প্রফিট যোগ করে আনরিয়ালাইজ প্রফিটটা মাইনাস করে দিলে এই জায়গায় আমরা টাকাটা পেয়ে যাই। এখন এই 8টা বিষয় প্রয়োগ করে একটা অঙ্কের সমাধান আমি তোমাদেরকে বোঝাতে চাই, ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীরা বুঝতে পারবে। বিবিএ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেকটা গাণিতিক বইয়েরই ক্লাস আমি নিচ্ছি। তো যারা মনে করেন আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছেন অবশ্যই তোমাদের সহপাঠী বন্ধুদের বলবেন তারাও যাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমার ক্লাসগুলো করেন। আর যারা ইউটিউব থেকে ক্লাসগুলো দেখতেছেন, তো যদি মনে হয় ক্লাস থেকে উপকৃত হচ্ছেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে দ্রুত আমার অনলাইন কোর্সে নামমাত্র কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে বাসায় বসে ভালো একটা প্রস্তুতি নিতে পারো প্রত্যেকটা গাণিতিক বইয়ের জন্য। তো এই জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আজকের ক্লাসে আমাদের করণীয় ছিল কনসোলিডেটেড ব্যালেন্স শিটটা তৈরি করা। তাহলে এটারও তো একটা নিয়ম জানার প্রয়োজন আছে। ব্যালেন্স শিটের মধ্যে একদিকে থাকবে লাইবিলিটি আর ক্যাপিটাল, আরেকদিকে থাকবে অ্যাসেটস এবং মানে সম্পত্তিসমূহ। এখানে দেখো ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, ক্যাপিটাল রিজার্ভ 4 নম্বর ওয়ার্কিং, জেনারেল রিজার্ভ ইচ কোম্পানির, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ওয়ার্কিং নাম্বার 8, তারপরে লং টার্ম লোন, ডিভেঞ্চার, এইচ লিমিটেড, এস লিমিটেড, কারেন্ট লাইবিলিটিস, তারপরে বিলস পেবল, মাইনরিটি ইন্টারেস্ট এদিকে আসে। আর এইদিকে ফিক্সড অ্যাসেটস,
গুডউইল আসে 4 নম্বর ওয়ার্কিং থেকে। আমি একটু পরে ব্যাখ্যা করে বোঝাবো, চিন্তার কারণে আপাতত শুধু একটু এতটুকু দেখে রাখো। আদার ফিক্সড অ্যাসেটস, ইনভেস্টমেন্ট অ্যাসেটস, স্টক বা ইনভেন্টরি আসতে পারে। এটা থেকে আবার স্টক থেকে মনে করে আনরিয়ালাইজ প্রফিটটা মাইনাস করতে হবে। দেন আদার আসবে, প্রাপ্য বিল আসবে, ক্যাশ অথবা ব্যাংক জমা ওইটা আসবে, এরকম। এখন দেখো এখানে একটু অঙ্ক বুঝে নাও। The following is the balance sheet of Manha Limited and Mounia Limited as on 31st December 2018. তো নিচে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে মানহা লিমিটেড এবং মৌনিয়া লিমিটেডের, যেখানে লাইবিলিটিস এবং অ্যাসেটস আলাদা আলাদাভাবে দেওয়া আছে। ব্যালেন্স শিটের মধ্যে সম্পদ এবং দায় মালিকানা সূত্র তো থাকবে। লক্ষণীয় বিষয়, মানহা মৌনিয়া শেয়ার ক্যাপিটাল আছে, প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা করে। মানহায়ের আছে 5,60,000, মৌনিয়ার আছে 2,50,000। তাহলে প্রশ্ন, বড় কোম্পানি কোনটা এবং ছোট কোম্পানি কোনটা? আমরা স্পষ্ট বুঝতে পেরেছি বড় কোম্পানি মানহা লিমিটেড আর ছোট কোম্পানি মৌনিয়া লিমিটেড। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি 40,000, 50,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 50,000, 20,000। সানডি ক্রেডিটর্স এটা পাওনাদার 20,000, 50,000। ফিক্সড অ্যাসেটস সানডি ডেপ্টর্স উভয়টার দেওয়া আছে। শেয়ার অফ মৌনিয়া লিমিটেড 2,60,000। এটার মানে হলো বড় কোম্পানি তো অবশ্যই ছোট কোম্পানির 50%-এর বেশি শেয়ার ক্রয় করে নিবে। তো এখানে বড় কোম্পানি মানহা লিমিটেড মৌনিয়া কোম্পানির যে পরিমাণ শেয়ার ক্রয় করে নিয়েছে সেটার মূল্য হচ্ছে 2,60,000 টাকা। স্টক আছে 40,000 আর 50,000। ক্যাশ আছে 20,000 আর 40,000। যোগ করে নাও। এডিশনাল ডাটা, মানহা লিমিটেড পারচেজ 2,000 শেয়ার অফ মৌনিয়া লিমিটেড অন 1/1/2018। মৌনিয়া লিমিটেডের ব্যালেন্স শিটে শেয়ারের টাকা ছিল 2,50,000 টাকা। এক একটা শেয়ারের মূল্য 100 টাকা। তার মানে কতটি শেয়ার এখানে আছে? 2,500 শেয়ার। 2,500 শেয়ার যদি মানহা লিমিটেড ক্রয় করে নেয়, 2,000 শেয়ার যদি ক্রয় করে নেয়, তখন সংখ্যালঘুদের আন্ডারে থাকবে আরও 500 শেয়ার। 2,500 শেয়ারের মধ্য থেকে মানহা লিমিটেড 2,000 শেয়ার অলরেডি ক্রয় করে নিয়েছে। জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স অফ মৌনিয়া লিমিটেড এজ অন 1/1/2018 হেডে ব্যালেন্সের টাকা 20,000, 5,000 রেসপেক্টিভলি। মানে জেনারেল রিজার্ভ 20,000 আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 5,000, আবার এটা ক্রেডিট ব্যালেন্স 1/1/2018 সালের। এখন এই যে জেনারেল রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, এগুলোও কিন্তু ক্রেডিট ব্যালেন্স। কারণ জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সরাসরি ডেবিটের উল্লেখ না থাকলে কিন্তু এটা ক্রেডিট। The stock of Manha Limited includes টাকা 5,000 bought from Maunia Limited at a profit to the latter of 25% on cost. একটু পরে সবই বুঝতে পারবেন। এটা হলো যে মানহা লিমিটেডের স্টকের মধ্যে মৌনিয়া লিমিটেডের 5,000 টাকার স্টক আছে, যেটা টোটাল ব্যয়ের উপরে 25% কস্ট। এখন এটা বাইর করার নিয়ম একটু পরে জানবো। প্রিপেয়ার দ্য কনসোলিডেটেড ব্যালেন্স শিট আফটার মেকিং দি নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট করার পরে কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করো। এখন অঙ্কের সমাধানের জন্য আমাদের টোটাল কয়টা ওয়ার্কিং করতে হবে? টোটাল 8টা ওয়ার্কিং করতে হবে। ওকে, 8টা ওয়ার্কিং আমরা করব। তারপরে 8টা ওয়ার্কিংয়ের মধ্যে সকল ওয়ার্কিংয়ে মোটামুটি শেষেরটা ছাড়া সাবসিডিয়ারি কোম্পানি বা ছোট কোম্পানির যে তথ্যগুলো আছে সেগুলোই নেওয়া হবে। এখানে সাবসিডিয়ারি কোম্পানি কোনটা? মৌনিয়া কোম্পানি। এটা গুরুত্বপূর্ণ একটা কথা, যে সকল তথ্য শুধুমাত্র সাবসিডিয়ারি কোম্পানি থেকে নেওয়া হবে, কারণ এটা এখন বড় কোম্পানির সাথে সমন্বয় করতে হবে। এই জন্য যাবতীয় ওয়ার্কিং যে টাকাগুলো নিব আমি কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি বা মৌনিয়া লিমিটেড ওইটারই নিব। এখন তোমরা আমার এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে নাও, মোবাইল ফোনের রোটেশন অন করে ফুল স্ক্রিন করো। আমি প্রশ্ন এখানে রেখে দিলাম, উত্তর এখানে। আমি ধীরে ধীরে আলোচনা করে যদি চিহ্নিত করে তোমাদের দেখিয়ে বুঝিয়ে দিই, সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। তাহলে লক্ষ্য করো, একটু আগে আমরা হাতে কলমে যেগুলো শিখেছি, যে হোল্ডিং রেশো নাম্বার 1 ওয়ার্কিং বাইর করতে হবে। তো হোল্ডিং টু মাইনরিটি, এটা লেখার নিয়মটা কি লক্ষ্য করো। নাম্বার 1 হোল্ডিং অ্যান্ড মাইনরিটি রেশো 2,50,000কে 100 দ্বারা ভাগ করে 2,500 শেয়ার হয়। এই 2,50,000কে
100 দ্বারা ভাগ করে 2500 শেয়ার আছে মৌনিয়া লিমিটেডের, এটা থেকে মানহা লিমিটেড 2000 শেয়ার ক্রয় করে নিয়ে এসছে, তার মানে হোল্ডিং কোম্পানি 2000 শেয়ার। 2500 থেকে 2000 ক্রয় করে নেওয়ার পরে এখানে আরও 500 শেয়ার বাকি রয়েছে। তো 2000 আর 500 প্রত্যেকটাকে 500 দ্বারা ভাগ করলে 4:1। এখন যে টাকাটা উভয় কোম্পানির মধ্যে বন্টন হবে হোল্ডিং এবং সংখ্যালঘুদের মধ্যে, তখন 4:1 অনুপাতে। তো বাহির করবেন কিভাবে? যেমন 4 এবং 1 যোগ করে নেবেন, 4 আর 1 যোগ করলে 5, তখন হোল্ডিং কোম্পানি পাবে 5/4 আর মাইনরিটি কোম্পানি এখানে পাবে 5/1, তাই তো। 2 নম্বর ওয়ার্কিংয়ে আমাদের নিয়ম ছিল কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন করতে হবে, যেখানে জেনারেল রিজার্ভ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সম্পর্কিত। দুটো ডেবিট বা দুটোই যদি ক্রেডিট হয় বিগ হবে, আর ডেবিট ক্রেডিট দুই ধরনের হলে যোগ হবে, তারপর জেনারেল রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের টাকাটা যোগ করে নিতে হবে। একটু আগে বলেছি যাবতীয় তথ্য মৌনিয়া লিমিটেডে নিতে হবে। এটার জেনারেল রিজার্ভ আছে দেখো 50,000 টাকা, তো ইনক্রিজ ইন জেনারেল রিজার্ভ 50,000 টাকা। আবার এখানে জেনারেল রিজার্ভ আছে দেখো আরও 20,000 টাকা, যেটা প্রারম্ভিক বলেছে। তো এখানে জেনারেল রিজার্ভ 20,000, টোটাল 30,000। এখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মৌনিয়া লিমিটেডের আছে দেখো 20,000 টাকা। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এখন আমরা বাইর করবো 20,000 টাকা। এখানে আছে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স 5,000। তো 20 থেকে 5 বিয়োগ করলে 15, আগের 30 আর 15 যোগ করলে 45,000 টাকা, এটা কারেন্ট ইয়ার প্রফিট। প্রশ্ন হলো ডেবিট ক্রেডিট, এটাও ক্রেডিট, এগুলোও ক্রেডিট, এই জন্য বিয়োগ করা হয়েছে। এখানে ডেবিট হলে এখানে যদি ডেবিট হয় বিয়োগ করা হবে, আবার এখানে ক্রেডিট এখানে যদি ডেবিট হতো তখন যোগ করা হবে, এটাই তো নিয়ম। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আমরা 45,000 পেয়েছি, আর ক্রেডিট হওয়ার কারণেই কিন্তু এখানে যোগ হয়েছে। 3 নম্বরে ক্যাপিটাল প্রফিটটা বাইর করতে হবে। তো ক্যাপিটাল প্রফিট বাইর করার নিয়মটা কি ছিল? জেনারেল রিজার্ভ 1 জানুয়ারির আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1 জানুয়ারির, তারপরে ক্যাপিটাল প্রফিট বা লস দুইটা কোম্পানির মধ্যে বন্টন হবে, এই তথ্যটাই ছিল। তো জেনারেল রিজার্ভ এখানে 1 জানুয়ারির 5,000, জেনারেল রিজার্ভ 20,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 5,000, টোটাল 25,000। এখন হোল্ডিং কোম্পানি এবং মাইনরিটিদের মধ্যে এটা বন্টন হবে। কিভাবে হবে? এই 25,000 টাকাকে তাদের অনুপাত 4 এবং 1 যোগ করলে 5, তাহলে মানহা বা বড় কোম্পানি পাবে 25,000-এর 5/4, 20,000 টাকা, মানে 25,000-কে 5 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ 20,000 পেয়ে যাবেন। মৌনিয়া লিমিটেড 25,000-এর 5/1 পাবেন, মানে 25,000-কে 5 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ 5,000 পেয়ে যাবেন। 4 নম্বর ওয়ার্কিং রেভিনিউ প্রফিট, এই কারেন্ট ইয়ার প্রফিট যে 45,000 টাকা আছে ওইটাকে মানহা লিমিটেড 45,000-এর 5/4 অনুপাতে, মানে উপরের অনুপাতে বন্টন করে নেবেন 34,000, আর মৌনিয়া লিমিটেড 45,000-এর 5/1, মানে উপরের অনুপাতে বন্টন করে নেবেন 9,000। এটা হলো রেভিনিউ প্রফিট। গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ বাইর করার নিয়মটা আলোচনা করা হয়েছিল। রেভিনিউ প্রফিট এটা কমপ্লিট। ফেস ভ্যালু অফ শেয়ার, ক্যাপিটাল প্রফিট যোগ কস্ট প্রাইস ইনভেস্টমেন্ট, ফাইনালি এখানে যদি মাইনাসের টাকা বের হয় গুডউইল, প্লাসের টাকা বের হলে ক্যাপিটাল রিজার্ভ। এই যে মানহা লিমিটেড 2,000 শেয়ার ক্রয় করে নিয়েছে, এক একটা শেয়ারের মূল্য 100 টাকা, তার মানে এটার ফেস ভ্যালু 2 লক্ষ টাকা। তার সাথে নিয়ম হলো যোগ করতে হয় ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট মানহা লিমিটেডের আন্ডারে 20,000 টাকা, 2 লক্ষ আর 20,000 যোগ করলে 2,20,000 টাকা। কিন্তু এই শেয়ার অফ মৌনিয়া লিমিটেড, মানহা লিমিটেড এই শেয়ার ক্রয় করেছে 2,60,000 টাকা দিয়ে, এটাই হচ্ছে কস্ট প্রাইস বা ইনভেস্টমেন্ট। এখন 2,20,000 থেকে 2,60,000 ক্যালকুলেটরে মাইনাস করলে তো মাইনাসের টাকা বের হবেই 40,000, যেহেতু মাইনাসের টাকা এটার নাম হয়ে যাবে গুডউইল, আর যদি প্লাসের টাকা হতো এটার নাম হয়ে যেত ক্যাপিটাল রিজার্ভ। 6 নম্বর ওয়ার্কিংয়ে আনরিয়ালাইজ প্রফিট বাইর করতে হয়। বোঝার চেষ্টা করো, মানহা লিমিটেডের স্টকের মধ্যে 5,000 টাকার শেয়ার আছে মৌনিয়া লিমিটেডের, যেখানে 25% প্রফিট যুক্ত করা ছিল। প্রফিট টু দ্য লেটার অফ 25% অন কোস্ট টোটাল ব্যয়ের উপরে।
এখন টোটাল ব্যয় বিষয়টা বোঝার জন্য যারা কোস্ট অ্যাকাউন্টিংয়ের ক্লাস করেছেন তারা টোটাল ব্যয় এটা বুঝবেন যে টোটাল ব্যয়ের সাথে প্রফিট যোগ করে তারপরে বিক্রি করা হয়। এখন এই 5,000 টাকা এটা হচ্ছে টোটাল ব্যয়ের উপরের প্রফিট যুক্ত করার পরের টাকা। আমি যদি ধরে নেই যে একটা টাকা ছিল টোটাল ব্যয়, ওই টোটাল ব্যয়ের আরও 25% যোগ করে মুনাফা, তার মানে এখানে 125%-এর টাকা আছে, মানে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা ছিল, তার সাথে 25% যোগ করেই কিন্তু 5,000 টাকা হয়েছে। তার মানে এই 5,000 125%-এর টাকা। এই জন্য আনরিয়ালাইজ প্রফিট বাইর করার জন্য 5,000-কে 125 দ্বারা ভাগ করলে 1%-এর টাকা পাওয়া যাবে। তারপর 25 দ্বারা গুণ করলে 25%-এর টাকা 1,000 চলে আসবে। তার মানে এখানে টোটাল ব্যয় হলো 4,000, প্রফিট 1,000 যোগ করে এখানে হয়েছে টোটাল 5,000 টাকা। এই 1,000 টাকা বিক করা হবে মাইনরিটি ইন্টারেস্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই দুইটা ওয়ার্কিংয়ে। তো এটা কি ক্লিয়ার? তারপরে মাইনরিটি ইন্টারেস্ট, এখন তাদের 2,500 শেয়ার ছিল, 2,000 শেয়ার বিক্রি করার পরে আরও 500 শেয়ার বাকি রইলে এক একটার মূল্য 100 টাকা করে, তার মানে 50,000। তাদের যে শেয়ার ক্যাপিটাল প্রফিট আছে 5,000, এই যে এটা যোগ করে দাও 5,000। তাদের যে রেভিনিউ প্রফিট আছে 9,000, এইটা 9,000 যোগ করো 64,000। তো 1,000-এর আনরিয়ালাইজ প্রফিট তাদের অনুপাত 5/1 অনুপাতে 200 টাকা হয়, বিক করে দিলে মাইনরিটি ইন্টারেস্ট 43,800, সংখ্যালঘুদের ইন্টারেস্ট 63,800। এখন এটা 7 নম্বর না, এটা হলো 8 নম্বর, প্রফিট লস অ্যাকাউন্ট অফ মানহা লিমিটেড, মানে বড় কোম্পানির। তাহলে তাদের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 50,000 আছে বড় কোম্পানির, ওইটা প্রথমে আসবে। তাদের যে রেভিনিউ প্রফিট 34,000 বড় কোম্পানির, নিয়ে আসো, যোগ করলে 86,000। তাদের আনরিয়ালাইজ প্রফিট 1,000-কে 5 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ, তাদের অনুপাতে 800 টাকা, বিক করে দিলে অ্যাডজাস্টেড প্রফিট 85,200। এখন আমাদের ওয়ার্কিং করা শেষ, এখন ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে। প্রশ্ন এখানে রেখে আমি মানহা লিমিটেড এবং মৌনিয়া লিমিটেডের ব্যালেন্স শিটটা এখানে বোঝাচ্ছি। আমরা যে ওয়ার্কিংগুলো করে নিয়ে এসেছি লক্ষ্য করো। শুরুতে এদিকে লাইবিলিটিস, এদিকে অ্যাসেটস, আগে দায়ের কাজটাই করি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল যে 5,60,000 টাকা, এটা কিন্তু মৌনিয়া লিমিটেডের কাছ থেকে 2,000 শেয়ার ক্রয় করে নেওয়ার পরে, তার মানে মৌনিয়া লিমিটেডের শেয়ারও এখানে অন্তর্ভুক্ত আছে। এই জন্য ইকুইটি শেয়ার ক্যাপিটাল 100 টাকা করে 5,60,000 টাকা ব্যালেন্স শিটে যুক্ত হয়ে যাবে। জেনারেল রিজার্ভ 40,000 টাকা, এটা বড় কোম্পানির, কিন্তু ছোট কোম্পানির আনবো না কেন, কারণ এগুলো তো ওয়ার্কিংয়ে করা হয়েছে, ওয়ার্কিংয়ের টাকাগুলো ডিরেক্ট এখানেই চলে আসবে, সুতরাং এখানে আর ছোট কোম্পানির আনা হবে না। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা, এটা হচ্ছে ওই 8 নম্বর ওয়ার্কিং, 85,200, ওইটাই এখানে নিয়ে আসা হয়েছে। তারপর আরেকটা দায় মাইনরিটি ইন্টারেস্ট, এটা দায় 63,800, যেটা সংখ্যালঘু পাবে, মাইনরিটি ইন্টারেস্ট 63,800। তারপর এখানে সানডি ক্রেডিটর্স 20,000 আর 50,000 এখনও দেওয়া হয় নাই, তো এটা এখনও দায় হিসেবে রয়ে গেছে। এটা উভয়টার কেন আসলো? কারণ এই যে দায়, এটা তো পরিশোধ করতে হবে, বড় কোম্পানিকেই পরিশোধ করতে হবে। তখন মানহা লিমিটেড মৌনিয়া লিমিটেড উভয়ের 20,000 আর 50,000 70,000 চলে আসলো, 8,19,000। এখন সম্পদের দিকে গুডউইল কিন্তু সম্পদের মধ্যে পড়ে, এটা তোমরা সবাই জানো। তো যদি এই মুহূর্তে গুডউইল সম্পদের মধ্যে পড়ে এটা বুঝতে না পারো, তাহলে একটা কাজ করো, আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে যাবে, সবার উপরে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস দেখে নিলে কোন দাখিলা কোন হিসাবে পরে সকল দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা, যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয়, এগুলোর জন্য আমার এই 2টা ক্লাসই যথেষ্ট, দেখে নিও। তাহলে গুডউইল পড়ে সম্পদের মধ্যে। এদিকে ফিক্সড অ্যাসেটস আছে 2,50,000 আর 2 লক্ষ, ফিক্সড অ্যাসেটস উভয়েরটা নিয়ে আসো হিসাবে 4,50,000। সানডি ডেপ্টর 1,80,000, সানডি ডেপ্টর উভয়ের 1 লক্ষ এবং 80, 1,80,000। তারপর স্টক 40 আর 50, স্টক 40 এবং 50 যোগ করে 90,000, কিন্তু এখান থেকে ওই যে আনরিয়ালাইজ প্রফিট 1,000 ছিল, ওইটা কিন্তু বিক করতে হয়, বিক করে 89,000। ক্যাশ 20,000 এবং 40,000, ক্যাশের টাকা মানহা 20,000, মৌনিয়া 40,000, 20 এবং 40 যোগ করলে 60,000 টাকা, যোগ করলে 8,19,000 টাকা টোটাল হয়ে যাবে। এখন লাইবিলিটিস এবং ক্যাপিটাল 8,19,000, অ্যাসেটস 8,19,000।
তো এই হচ্ছে অঙ্কটার সমাধান। যদি বুঝতে অসুবিধা হয় পুনরায় ক্লাসটা দেখে নাও, ইনশাল্লাহ বুঝতে পারবেন।